গাজার আকাশে যখন ইসরায়েলি বোমার আর্তনাদ, তখন প্রায় ২০০০ কিলোমিটার দূরে বসে প্রতিশোধের বার্তা পাঠাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হঠাৎ সাইরেনের শব্দে কেঁপে উঠল ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ শহর ইয়াফা, আসকেলন এবং নেগেভ। সাধারণ মানুষের মনে আতঙ্ক, ফ্ল্যাট থেকে পাগলের মতো ছুটে নামছে মানুষ, অনেকটা যেমন করে ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের হামলায় ছোটাছুটি করে। এই হামলা কোনো রাষ্ট্রশক্তির নয়, বরং এক বিদ্রোহী গোষ্ঠীর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, তারা ইসরায়েলের ৩টি গুরুত্বপূর্ণ স্থানে ৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। প্রথম হামলায় ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে ২টি ড্রোন। এরপর আশকেলান এবং নেগেভ অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে আরও ৩টি ড্রোন পাঠানো হয়। ইয়েমেনিরা দাবি করেছে তাদের সব অভিযান সফল হয়েছে। এই হামলার পেছনের বার্তাটি খুব স্পষ্ট: যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হবে, ততদিন ইসরায়েলের ওপর এই হামলা চলতেই থাকবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, এই ঘটনা তাদের জন্য একটি গভীর উদ্বেগের কারণ এই হামলা কেবল ড্রোন হামলা নয়, বরং এক নতুন ধরনের যুদ্ধের ইঙ্গিত। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখন কেবল ইসরায়েলি বন্দরগামী জাহাজ নয়, বরং যেসব কোম্পানির জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে তাদের মালিকানাধীন সব জাহাজকেও নৌ অবরোধের আওতায় আনার হুমকি দিয়েছে। নিঃশব্দ বিশ্ব এবং ইয়েমেনের গর্জন। যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অমানবিক অত্যাচারে সমগ্র বিশ্ব এবং প্রভাবশালী আরব দেশগুলো নীরব, তখন এই নীরবতাকে ভাঙছে কেবল ইয়েমেন। গাজার মানুষের হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অসম যুদ্ধের পেছনে একটি নীরব শক্তি কাজ করছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করছে। সেই শক্তি হলো মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। তাদের দাবি, ইরান পরোক্ষভাবে হুথিদের অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করছে। ফিলিস্তিনের পাশে যখন কোনো শক্তিশালী রাষ্ট্র দাঁড়াচ্ছে না, তখন এক বিদ্রোহী গোষ্ঠী, যারা নিজেরাই এক ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে রয়েছে, তারাই এই প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে। এই ঘটনা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু জোট এবং সম্পর্ক আছে যা প্রকাশ্যে আসে না। এক অদৃশ্য শক্তির হাত ধরে ইয়েমেনের হুথিরা দূর থেকে ইসরায়েলের ওপর আঘাত হানছে, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যুদ্ধ কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি প্রতিরোধের, যার আঘাত ইসরায়েল অনুভব করছে। এই আক্রমণের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েলকে বার্তা দিচ্ছে না, বরং গোটা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে গাজার নিপীড়িত মানুষের জন্য লড়াই এখনো শেষ হয়নি। ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে, তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক: ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ৯০% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। ২০২৩ সালে রাশিয়া এবং ইরান $১.৭৫ বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ৬,০০০ ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় ১ বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় ৫০০ এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়। এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি।
আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে ভাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন-ই-খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাকদাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ।
ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। শীতল যুদ্ধের ছায়া, পুতিনের পাশে শি। মাঝখানে ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন ভ্লাদিভস্টকের অদূরে প্রশান্ত মহাসাগরের বুকে তখন উত্তাল ঢেউ। এক ভিন্ন খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যেখানে খেলোয়াড়রা কেবল সৈনিক নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী 3 রাষ্ট্র নেতা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। ঠিক তখনই পুতিন ও শির নির্দেশে শুরু হলো যৌথ সমুদ্র 2025 নৌ মহড়া। এটি কেবল সামরিক মহড়া নয়, বরং নতুন করে বিশ্ব শক্তির ভারসাম্যের এক চরম বার্তা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এবারের নৌ মহড়ার নাম যৌথ সমুদ্র 2025। যখন আটলান্টিকের গভীরে ট্রাম্পের নির্দেশে 2টি পারমাণবিক সাবমেরিন নিঃশব্দে এগিয়ে চলেছে, তখন জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ সামরিক শক্তি প্রদর্শন করছে। এই মহড়ায় অংশ নেয় রাশিয়ার অ্যাডমিরাল্টি বার্জ ভলকভ সাবমেরিন এবং চীনের শক্তিশালী ডেস্ট্রয়ার উরুমকি। যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও সাবমেরিনের গর্জন যেন জানান দিচ্ছে যে নতুন করে বিশ্ব ব্যবস্থা সাজানো হচ্ছে। গত বছর এই মহড়া হয়েছিল দক্ষিণ চীন সাগরে, আর এবার জাপান সাগরে। এর মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক প্রভাবকে আরও জোরালো করার ইঙ্গিত দিচ্ছে বেইজিং ও মস্কো। হঠাৎ মোড় পরিবর্তন, ট্রাম্পের আলটিমেটাম এবং পারমাণবিক উত্তেজনা। এই মহড়ার ঠিক আগে ঘটল এক নাটকীয় ঘটনা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক অদ্ভুত আলটিমেটাম দিলেন। তিনি যুদ্ধবিরতির সময়সীমা 50 দিন থেকে কমিয়ে মাত্র 10 দিনে নামিয়ে আনলেন। এই আলটিমেটামের পরেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ট্রাম্প শুধু ঘোষণাই করেননি, সরাসরি কৌশলগত আন্তর্জাতিক জলসীমায় 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন, যেন তিনি এক নতুন ঠান্ডা যুদ্ধের সূত্রপাত ঘটাচ্ছেন, যেখানে শব্দ নয় বরং অস্ত্রের শক্তি প্রধান।
পুতিন ও শির শীতল প্রতিক্রিয়া। ট্রাম্পের এই পারমাণবিক শক্তির প্রদর্শনকে পুতিন এবং শি জিনপিং যেন ঠান্ডাভাবে দেখছেন। তাদের যৌথ মহড়া হয়তো ট্রাম্পের সেই পদক্ষেপেরই একটি স্পষ্ট প্রতিক্রিয়া। এই দুই নেতা যেন ট্রাম্পকে বোঝাতে চাইছেন যে রাশিয়া একা নয়, তাদেরও মিত্র শক্তি রয়েছে যাদের ক্ষমতা কোনো অংশে কম নয়। এই মহড়াকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব শৃঙ্খলার বিরুদ্ধে একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র এতদিন চীনকে ইউক্রেন সংঘাতে রাশিয়াকে সমর্থন না করার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু এখন ট্রাম্পের এমন আগ্রাসী পদক্ষেপের ফলে চীন ও রাশিয়া আরও কাছাকাছি চলে এসেছে। এই দুই দেশের সামরিক সমন্বয় এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সারা বিশ্বে এক নতুন ঠান্ডা যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে জানে এই খেলার শেষ কোথায়? এই পরিস্থিতির মধ্যে ট্রাম্পের ঘোষণা যে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত যেন আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এরপর কি হবে। এএফপির খবরে বলা হয়েছে, রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। 2022 সালে ইউক্রেনে হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় যৌথ নৌ মহড়া শুরু করেছে দুই দেশ। আমেরিকা এবং ইরানের সম্পর্ক বিশ্বের সবচেয়ে জটিল এবং বিতর্কিত সম্পর্কগুলোর মধ্যে একটি। এই দুটি দেশের মধ্যে 41 বছর ধরে কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। দুই সুপার পাওয়ার একাধিকবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলেও আসে। 2020 সালের শুরুর দিকে এক বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আমেরিকা ইরানের একজন মেজর জেনারেলকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের মূল কারণগুলো বোঝার জন্য এর ইতিহাসের দিকে তাকাতে হবে। 20 শতকের শুরুতে ব্রিটিশরা ইরানি তেল আবিষ্কার করে। ব্রিটিশরা ইরানকে মাত্র 16% মুনাফা দিয়ে একটি কোম্পানি গঠন করে, যা থেকে বেশিরভাগ লাভ তারাই নিত। 1951 সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই কোম্পানিকে জাতীয়করণ করেন। এর 2 বছর পর 1953 সালে ব্রিটিশ এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA মিলে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেকের সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং শাহকে একনায়ক হিসেবে বসিয়ে দেয়। শাহের শাসনকালে ইরান আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র হয়েছে, কিন্তু শাহের স্বৈরাচারী নীতি, পশ্চিমা বিশ্বের প্রতি তার আনুগত্য এবং দেশের অভ্যন্তরে ভিন্ন মত দমনের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। 1979 সালে ইরান জুড়ে গণবিপ্লব শুরু হয় এবং শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন এবং আধুনিক ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়। এই নতুন সরকার ছিল আমেরিকার ঘোর বিরোধী। 1979 সালের নভেম্বরে ইরানি বিপ্লবীরা তেহরানে অবস্থিত আমেরিকান দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকানকে জিম্মি করে। আমেরিকা জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর 1980 সালে ইরাক ইরানের ওপর আক্রমণ করলে 8 বছরব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের শুরু হয়। আমেরিকা তখন ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করে। এই সময়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কয়েকটি মারাত্মক ঘটনা ঘটে, যেমন পারস্য উপসাগরে একটি আমেরিকান ফ্রিগেট ইরানি মাইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার প্রতিক্রিয়ায় আমেরিকা ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালায়। এছাড়াও 1988 সালে আমেরিকান নৌবাহিনী ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেয়, যার ফলে 290 জন মানুষ মারা যায়। 2000-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আরও বাড়ে। 2015 সালে বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে, যার ফলে উত্তেজনা কিছুটা কমে। কিন্তু 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এই চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। 2019 সালের শেষ দিকে এবং 2020 সালের শুরুতে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ইরাকে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে রকেট হামলায় একজন আমেরিকান ঠিকাদার নিহত হন। এর জবাবে আমেরিকা ইরান সমর্থিত মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায়। এরপর 3 জানুয়ারি 2020 সালে আমেরিকা ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে। এর জবাবে ইরান ইরাকে 2টি আমেরিকান সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌভাগ্যবশত এই হামলায় কোনো আমেরিকান নিহত হয়নি এবং উভয় পক্ষই যুদ্ধ এড়াতে সক্ষম হয়।
এই ঘটনার পর ইরান ভুলবশত একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করে, যাতে 176 জন নিরীহ মানুষের মৃত্যু হয়। গত জুনে ইসরায়েল ইরানে হামলা করে। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় করে। জবাবে কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল।